নেপাল এবং আমাদের মধ্যে এই রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের ঘটনাক্রমে কিছুটা মিল রয়েছে এবং সেই মিলের মাধ্যমে যে অর্জন, সেই অর্জনটাকে আমরা কিভাবে ব্যবহার করেছি এবং করছি তার সঙ্গে আমি একটু তুলনা করতে চাই নেপাল কিভাবে কি করলো। নেপাল কিন্তু বেশি দিন সময় নেয়নি। জেনজিদের যে আন্দোলনের ফলে নেপালের সরকারের পতন ঘটলো, সেই পতনের পর তারা বেশি দিন সময় নেয়নি এবং পতনের পর নতুন যাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সাবেক চিফ জাস্টিস ছিল যে সুশীলা কার্কি, উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে মার্চে উনি নির্বাচন দেবেন এবং যেদিন ঘোষণা করেছেন সেই দিনই উনি নির্বাচন দিয়ে দিয়েছেন। একদম ডেট সহ বলেছেন যে অমুক দিন উনি নির্বাচন করবেন এবং এর মধ্যে উনি নির্বাচন দিয়েছেন, যে নির্বাচন নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। এবং যে দলকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, যে দলকে, সেই দলের যে মূল নেতা সে সহ সেই পুরো দল এই নির্বাচনে অংশ নিয়েছে। তারা নির্বাচনের প্রচার করেছে, সব কিছু করেছে, তাদের কেউ কোনো বাধা দেয়নি, তাদেরকে নিষিদ্ধ করার কোনো দাবি ওঠেনি। তারা নির্বাচন করেছে এবং নির্বাচনে তাদের ভয়ঙ্কর রকম পরাজয় ঘটেছে এবং মূল নেতা সহ সবাই পরাজিত হয়েছে এবং তারপর তাদের নতুন একটা সরকার গঠিত হয়েছে। এটা মূলত তরুণদেরই সরকার বলা যায়, কারণ সরকার প্রধানের বয়স এখনো 40 হয় এবং উনি কখনো রাজনীতিতে অতটা সক্রিয় ছিলেন না, র্যাপ সঙ্গীত গাইতেন, এমন একটা লোক হয়েছে। আমাদের এখানে কি হলো? আমাদের এখানে দায়িত্ব নিয়ে একজন বিশাল ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, উনি এসেই ঘোষণা করলেন যে ওনার কথা সবাইকে শুনতে হবে এবং তারপর উনি কাজ শুরু করলেন। প্রথমে এসে নিজের বিরুদ্ধে সবগুলি মামলা তুলে নিলেন, নিজের যা যা পাওনা, যা যা পেতে চান উনি এবং ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ইউনিট সেন্টার যারা আছে, গ্রামীণ টেলিকম, তাদের যা কিছু আছে সব আদায় করে নিলেন। নিজের নামে ইউনিভার্সিটি নিলেন, নিজের প্রতিষ্ঠানের নামে আদম ব্যবসার লাইসেন্স নিলেন। সব কিছু নিয়ে তারপর উনি ঘোষণা করলেন যে ওনাকে যেতে একটু সময় লাগবে, কারণ উনি নাকি সংস্কার করবেন, এই রাষ্ট্র সংস্কার করবেন, দেশ কিভাবে চলবে কিভাবে চলবে না এটা উনি সংস্কার করে আমাদের একটু উপহার দেবেন। এবং এই সংস্কার করার জন্য উনি আমেরিকা থেকে কিছু ভাড়াটে বুদ্ধিজীবীকে নিয়ে আসলেন, ভাড়া করে নিয়ে আসলেন দাওয়াত করে, এবং ওনার আশেপাশে সব জায়গায় বিদেশি লোকজন বসালেন, আধা বিদেশি, এবং তারা মনের মাধুরী মিশে লুটপাট করলেন, করে তারা একসময় নিশ্চিন্ত আবার উড়াল দিয়ে চলে গেলেন। যে কাজ 3 মাসে হয় সেটা করতে উনি 1.5 বছর লাগিয়ে দিলেন এবং উনি নিজে একবারের জন্য ডেট ঘোষণা করলেন না, নির্বাচন কবে দিবেন, এই দিচ্ছি দেব অমুক মাসের থেকে অতমুক মাসের মধ্যে, জুলাই থেকে এপ্রিল, এপ্রিলের পরে যাবে না, যদি ছোট প্যাকেজ চান তাহলে এতটুকু ডিসেম্বর, যদি বড় প্যাকেজ চান তাহলে জুলাই, এই সমস্ত নানা রকম কিচ্ছা কাহিনী উনি আমাদেরকে শোনালেন। শোনানোর পরে একটা নির্বাচন দিলেন এবং দেওয়ার আগে বললেন এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন। এবং সেই নির্বাচনে দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দলকে আসতেই দেওয়া হলো না, বলা হলো তোমাদের নিষিদ্ধ, তোমাদের কার্যক্রম নিষিদ্ধ। যে দলটাকে ক্ষমতা থেকে নামানো হলো তাদের ব্যাপারে জনগণের যদি কোনো ঘৃণা থেকে থাকে, জনগণের সেই ঘৃণা প্রকাশের কোনো সুযোগই দেওয়া হলো না, যে সুযোগটা নাকি নেপালে দিয়েছিল। এবং নেপালের সেই পতিত যে সরকার প্রধান ছিল কেপি ওলি, উনি কিন্তু ওনার নিজের এলাকাতে, নিজের আসনে উনি কিন্তু ওনার ভরাডুবি হয়েছে। তো আমাদের এখানে তাদেরকে করতেই দেওয়া হলো না ইলেকশন, এবং নির্বাচন করতে না দেওয়ার ফল কি হলো? না দেওয়ার ফল হলো মানুষের মধ্যে একটা ধারণা জন্মালো যে যদি তারা নির্বাচন করতে পারতো না জানি কি করতো। ওই যে বলে না, যে মাছটা আপনার বড়শিতে আপনি তুলতে না পারেন, মনে করেন বড়শিতে লেগেছে, এক পর্যায়ে ছুটে চলে গেল, আপনি তো সারাদিন বলবেন, আফসোস করবেন, ওই মাছটাই সবচেয়ে বড় ছিলেন। যে মাছটা আপনি দেখেননি, যে মাছটা আপনি ধরতে পারেননি, সেই মাছটাই সবচেয়ে বড় মাছ থাকে। যে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারলো না, সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের লোকজন এবং আরও অনেকে বলা শুরু করলো যে ওরা নির্বাচন করলো, ওরা খুব ভালো করতো। করতো কি করতো না, জনগণ তাদেরকে গ্রহণ করতো কি করতো না, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতো না আলিঙ্গন করতো, সেটা তো জনগণের ব্যাপার। জনগণের সেই সিদ্ধান্ত প্রকাশের কোনো সুযোগই আপনি দিলেন না, না দিয়ে বললেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আপনি করবেন। 1.5 বছর পর ওনারা একটা জুলাই সনদ দিলেন এবং জুলাই সনদকে বাস্তবায়নের আদেশ দিলেন, গণভোট দিলেন, যেগুলো সবই ছিল সংবিধান বিরোধী কাজ। সংবিধানকে ইচ্ছা মতো হাতে পায়ে যেভাবে পারা যায় সেভাবে দলিত করলেন, মথিত করলেন, করে এমন একটা গিট্টু লাগাই গেলেন, সেই গিট্টু খুলতে খুলতে আমাদের এখন যান যায় অবস্থা। জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, প্রতিদিনই আলাপের বিষয় কি, এই সংবিধান সংস্কার পরিষদ হবে কি হবে না, সংবিধান কিভাবে সংশোধন হবে, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হবে কি হবে না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি লোকরা শপথ না নিয়ে কত বড় অন্যায় করেছে, এই জিনিসটা এনসিপি এবং জামাতে ইসলাম নিয়মিত প্রচার করতে শুরু করলো, হুমকি দিল যে ওইভাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তাহলে ওনারা রাজপথে নামবেন, আবার রাজপথ, এত বড় আন্দোলনের পর আবার রাজপথের হুমকি, এটা করা হবে। বিএনপি বলতেছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে করবো, ওনারা বলেন যে না ওইভাবে করতে হবে।
কি বাস্তবায়ন করতে হবে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কিভাবে বাস্তবায়ন করতে হবে। মানে এই যে একটা গিট্টু লাগাই দিয়ে গেছে আলী রিয়াজ সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, এখন তো ইউনুস সাহেব জাপানে যে ছোট বাচ্চাদের সঙ্গে গোলাগুলি করতেছে, আর আলী রিয়াজ সাহেব তো আমেরিকা চলে গেছেন ওনার নিজের দেশে, তারা মহানন্দে আছেন। আর আমাদের সংসদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় কত টাকা খরচ হয় জানেন আপনারা? এই বিপুল অর্থ ব্যয় করে তারা এখানে ঝগড়া করতেছে যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এটাকে করতে হবে, বাস্তবায়ন করতে হবে, আর কোনো কাজ নেই। আমাদের পরে নেপালের নির্বাচন হয়েছে, নির্বাচনের ফল পাওয়া গেছে। বালেন্দ্র শাহ উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়ে গত শুক্রবার উনি ওনার ফুল ক্যাবিনেট নিয়ে বসেছিলেন এবং বসার পর ওনারা 100 দফা মানে 100টা পয়েন্টে উনি রিফর্ম করবেন বলে জানিয়েছেন। ওনাদের কিন্তু ওই কমিশন গঠন করতে হয় নাই, ওনাদেরকে কিন্তু আলী রিয়াজকে দাওয়াত করে আনতে হয় নাই। আলী রিয়াজ আসার সময় বগল দাবা করে মনির হায়দারকে নিয়ে আসছিল, ওরকম কোনো মনির হায়দারও ওখানে পাওয়া যায় নাই। বালেন্দ্র শাহ ওনার ক্যাবিনেটের মাধ্যমে ক্যাবিনেট মিটিংয়ে 100 দফার একটা কর্মসূচি ঘোষণা করেছেন। কি সেই কর্মসূচি? এবং এই কর্মসূচি সবগুলো আমি দেখিনি, যে কটা আমি দেখেছি চুম্বক যে পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমি চমৎকৃত হয়েছি। শুনেন ওনারা কি বলেছেন। প্রথম যে সিদ্ধান্ত ওনারা নিয়েছেন সেটা হলো একটা সম্পদের হিসাব নির্মাণ। সকল রাজনৈতিক দল এবং সরকারের উচ্চ পদস্থ যারা লোক আছে তাদের সম্পদের হিসেব নেওয়া হবে। দুইটা ভাগ করেছেন সম্পদের হিসাব নেওয়ার জন্য। একটা ভাগ করেছেন 2006 সাল থেকে আজকে পর্যন্ত, 2006 সাল থেকে আজকে পর্যন্ত যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এবং যত উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আছে এদের সবার সম্পদের চুলচেরা হিসাব নেওয়া হবে। এবং হিসাবটা মানে কি কত টাকা সম্পত্তি আছে এটা না, উনি প্রেস কনফারেন্স করে কি বললেন সেটা না, একদম চুলচেরা হিসাব নেবে। এই সম্পদটা কত টাকা কোথেকে এলো, আপনার পরিবারের সদস্য কার কি সম্পদ আছে, সমস্ত হিসাব উনিরা নেবেন 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত, এই 20 বছরের। এবং আরেকটা ধাপ হবে 1991 থেকে 2006 সাল পর্যন্ত, মানে ওই 15 বছরের, 15 আর 20 এই 35 বছরের সকলের উনি সম্পদের হিসাব নেবেন। একটা ওনার 100 দফার মধ্যে একটা দফা এটা। দ্বিতীয় দফাটা কি করেছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী 60 দিনের মধ্যে, নেক্সট 60 ডেজ, আগামী 60 দিনের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দল সমর্থিত যত ছাত্র সংগঠন আছে সবগুলিকে তাদের কার্যক্রম বাতিল নিষিদ্ধ করা হয়েছে। তার মানে সোজা বাংলায় যে কোনো ছাত্র সংগঠনের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ আগামী 60 দিনের মধ্যে। এবং তারপরে আর 30 দিনের মধ্যে এগুলোতে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে। তার মানে ছাত্রদের যত অভিযোগ আছে, অভাব আছে, দাবি দেওয়া আছে, সেগুলো স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে আসবে। ওখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা, রাজনৈতিক দলের আনাগোনা, রাজনৈতিক দলের প্রভাব থাকবে না। আমি কয়েকটাই বলবো, 2-3টাই বলবো মাত্র। 3 নম্বর উনি করেছেন যে সমস্ত প্রাথমিক শিক্ষা মানে 5ম শ্রেণী পর্যন্ত যত পরীক্ষা আছে স্কুলের সমস্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে, কোনো পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা হবে না। আমরা কি করেছি এর মধ্যে, আমরা গেলে পরীক্ষাটা চালু করেছি, তাই না? আমাদেরও ছিল না পরীক্ষা, আমরা পরীক্ষাটা চালু করেছি। কেবল তাই না, আমরা ভর্তি পরীক্ষা পর্যন্ত চালু করেছি, যে ভর্তিটাও পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। ক্লাস 1-এর ছাত্রকে আগে ক্লাস 1-এ ভালো স্কুলে ভর্তি হতে চাইলে আগে কোচিং করতে হবে, কোচিং করে 2 বছর নষ্ট করতে হবে, তারপরে এসে আদু ভাই হয়ে ক্লাস 1-এ ভর্তি হতে হবে। আমরা এই নিয়ম চালু করেছি, আর ওনারা করেছেন যে সব ধরনের পরীক্ষা তারা তুলে দিয়েছেন। এবং ওই যে বললাম ছাত্র রাজনীতি, একই সঙ্গে তারা শিক্ষকদেরও দলীয় রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছেন। শিক্ষকরা কোনো ধরনের দলীয় রাজনীতি করতে পারবে না। আমরা কি করেছি, আমাদের দলের যারা শিক্ষক আছে তাদেরকে আমরা ভিসি পদে বসিয়েছি। আমরা অল্প সময় পেয়েছি, এর মধ্যে আমরা এই কাজগুলো আল্লাহর রহমতে করে ফেলেছি, যে আমার দলের লোক ভিসি হবে, আমার দলের লোক অমুক হবে, আমার দলের লোক শিক্ষা প্রতিষ্ঠানের অমুক মাধ্যমে এটা করবে। তারপরে কি হবে, এই পুরো শিক্ষা প্রতিষ্ঠান হবে আমার রাজনৈতিক দলীয় মতাদর্শের একটা প্রচার কেন্দ্র। এটা আমরা করেছি। আমি কেবল পার্থক্যগুলি তুলে ধরছি, বিচার আপনারাই করেন কি চেয়েছিলাম, কি হচ্ছেটা কি। দেখুন আরেকটা কাজ ওনারা করেছেন, সে কাজটা আমি একটু বলি। কূটনীতির ক্ষেত্রে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ওনারা বলছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত পদ আছে দেশের বাইরে অমুক তমুক, এই সব পদগুলোর 80% পদ হতে হবে পেশাদার কূটনীতিকদের দিয়ে। আর 2-1টা ক্ষেত্রে হয়তো আমরা এক্সপার্ট লোকদেরকে নেব, কিন্তু সেখানে রাজনৈতিক দলের রাজনৈতিক বিবেচনা যেন কেউ চান্স না পায়। আমাদের এখানে তাই হয়, আপনারা ভেবে দেখুন। এগুলো কিন্তু আরো অনেকগুলো করেছে, ডিজিটাল ব্যবস্থাপনা করেছে, অর্থনৈতিক এবং আপনার প্রশাসনিক বিভিন্ন সংস্কার 100 দফা তো বিশাল দফা, এটা নিয়ে অনেক রকম কথা বলতেছে। এবং সবচেয়ে বড় কাজটা করেছে তারা একটা সংস্কারের জন্য একটা উন্মুক্ত ড্যাশবোর্ড রেখেছে, উন্মুক্ত একটা ড্যাশবোর্ড, যে কেউ এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো সময় দেখতে পারবে যে এই সংস্কার কার্যক্রমের কি হচ্ছে, কি চলছে, কিভাবে চলছে, মানে এক ধরনের ট্রান্সপারেন্সি। আমাদের এখানে কি হলো, আমাদের প্রশাসনিক সংস্কার কেমন হলো? আমাদের প্রশাসনিক সংস্কার হলো যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে
আপনি দলীয় লোককে নিয়ে বসিয়ে দিয়েছেন। আমি বিএনপির কথা আমি বুঝতেই পারি না, বিএনপি এই কাজটা কেন করতে গেলো আমি এখনো বুঝি না। প্রত্যেকটা সিটি কর্পোরেশন আপনি দলীয় লোককে প্রশাসক বানিয়েছেন, কেন? দরকারটা কি ছিল? আপনি নির্বাচন দিয়ে দেন, সব জায়গায় আপনার দলীয় প্রভাব খাটাতে হবে কেন? এটা করে আপনি কি লাভ করবেন? এই কি যে কি কুফল হয়, এটা করলে যে কি লাভ হয়, এটা তো আমরা দেখেছি এর আগে। দেখিনি? দেখেছি। আপনি আবার ওই পথে যাচ্ছেন কেন? আর কি করেছেন আপনারা? আপনারা প্রত্যেকটা জেলা পরিষদে নিজেদের প্রশাসক বসিয়েছেন, সব দলীয় লোক। এবং এই যে প্রশাসক যারা বসেছে, হয় দলীয় লোক, অথবা মনোনয়ন পায়নি বঞ্চিত, তাদেরকে পুরস্কৃত করেছেন, অথবা মনোনয়ন পেয়ে ফেল মেরেছে, তাদের কেন বসেছেন? তো এভাবে ওরা করছে, এভাবে আমরা করছি। আমরা অপেক্ষা করবো যে কাদেরটা ভালো দেখার জন্য। হয়তো আমাদেরটা ভালো যদি হয় খুবই ভালো, যদি ওনাদেরটা ভালো হয় আমরা আফসোস করবো।